বেয়াদব মেয়ে। এখন এত কিসের কাজ তোর? সারা রাত জেগে সুস্থ করেছি এসব করার জন্য? এখন শুধু চড়ুই পাখির মতো উঠছিস? তোকে খাঁচায় বন্দি করে তোর ডানা কাটবো আমি, দেখে নিস। সৌহার্দ্য রাগে হাত মুষ্টিবদ্ধ করে ফেলে। প্রিয়ন্তীর উদ্দেশ্যে কিছু বলতে যাবে তখনই বাড়িতে প্রবেশ করে রহিম চাচা। প্রিয়ন্তী টেবিল মোছা অবস্থায় চোখ তুলে তাকায় তার দিকে, হাসি হাসি মুখে বলে, চাচা আজ আমাকে একটু স্কুলে যেতে হবে, কয়েকটা প্র্যাকটিক্যাল খাতায় সাইন করাতে হবে, তুমি তৈরি থেকো। প্রিয়ন্তীর কথায় রহিম চাচার মুখটা মলিন হয়ে যায়। প্রিয়ন্তীর দিকে এগিয়ে এসে অসহায় কণ্ঠে বলে, আমি তো আজকে তোমার লগে যাইতে পারুম না মা। বড় মালিক কইছে হের লগে বাজার যাইতে, বিয়ার বাজার করব। রহিম চাচার কথায় চিন্তায় পড়ে প্রিয়ন্তী। প্র্যাকটিক্যাল খাতাগুলোতে সাইন করানো শেষ তারিখ আজই। এখন সে একা একা যাবে কি করে? সেই দিনের অনাকাঙ্ক্ষিত ঘটনার পর সে আর কখনোই একা একা স্কুলে যায়নি। রহিম চাচা রিকশায় করে তাকে দিয়ে আসতো আর নিয়ে আসতো। 10টার দিকে রেডি থাকিস, আমি নিয়ে যাব। 1 মিনিট এদিক সেদিক হলে তোর খাতা সহ তোকেও পড়িয়ে ফেলবো, মাইন্ডেড। প্রিয়ন্তী হকচকিয়ে যায়, ঘাড় বাঁকিয়ে তাকায় সৌহার্দ্যের দিকে। তার চোখ জোড়া তখনও পত্রিকায় গুটি গুটি লেখায় তাক করা। সৌহার্দ্যের ধমকে বলা কথাটা মনে আসতেই কেঁপে ওঠে প্রিয়ন্তী। শির দ্বারা দিয়ে প্রবাহিত হয় শীতল বাতাস। সে জানে সৌহার্দ্য ভাইয়ের কথার নড়চড় হলে সে যা বলে তাই করে ছাড়ে। তাছাড়া এখন সৌহার্দ্য ভাইয়ের সাথে না যেও কোনো উপায় নেই তার। সহসায় তার চোখে চলে যায় ঘড়ির দিকে, সেদিকে এক পলক তাকিয়ে ছুটে যায় নিজের রুমে। বায়োলজির মাইক্রোস্কোপের চিত্রটা যে এখনও আঁকা বাকি তার। সিঁড়ি দিয়ে নামতে নামতে প্রিয়ন্তীকে ছুটে চলে যেতে দেখে প্রান্ত। সে মাত্র ওই ফাইল হাতে নিচে নামছিল। প্রিয়ন্তীকে তার কাছে হাওয়া মনে হলো। প্রান্ত মুচকি হাসে, ভ্রু কুচকে প্রিয়ন্তীর উদ্দেশ্যে বিড়বিড়িয়ে বলল, বাতাসে কিরে মুনাফ, এখনো বসে আছিস যে? অফিস যাবে না? প্রান্তের প্রশ্নে চোখ তুলে তাকায় সৌহার্দ্য। ভাবলেশীনভাবে জবাব দেয়। যাবো না ভাবছি, জ্বর জ্বর লাগছে। তখনই পানের গ্লাস হাতে প্রান্তের সামনে এসে দাঁড়ায় পারুল। সৌহার্দ্যের দিকে সন্দিহান চোখে তাকিয়ে প্রান্তের উদ্দেশ্যে বলে, আমি রান্নাঘর থাইকা শুনছিলাম হ্যাঁ নাকি 9টার দিকে একটা ইম্পর্টেন্ট মিটিং আছে। হ্যাঁ কইছিল আধ ঘন্টার মধ্যে নাকি অফিসে থাকবো, হকলে যেন তার লাইগা অপেক্ষা করে। প্রান্ত বিস্মিত হয়। সৌহার্দ্য কখনোই অফিস মিস দেয় না, এমনকি অসুস্থ থাকলেও না। তাহলে আজ কি হলো? প্রান্ত পানির গ্লাসে চুমুক দিতে দিতে পারুলকে জিজ্ঞাসা করে, পারুল, প্রিয় কি আজ কোথাও বেরোবে একা একা? পারুল মুখে হাসি হাসি ভাব রেখে বলে, হ ভাইজান, প্রিয়বাবু কইছিল আজকা স্কুলে যাইব, হ্যাঁ নাকি কি কাজ আছে। রহিম চাচারে যাইতে কইছিল কিন্তু হ্যাঁ যাইতে পারবো না। পারুলের কথায় মুখের পানিটুকু গিলে মাথা নিচু করে হাসে প্রান্ত। সৌহার্দ্যের অফিস না যাওয়ার কারণটা চট করে বুঝে ফেলে সে। নিজেকে ধাতস্থ করে পকেটে হাত গুজে সৌহার্দ্যের দিকে তাকায় শান্ত দৃষ্টিতে। মুখে দুষ্টু দুষ্টু হাসি নিয়ে চোখ ছোট ছোট করে জিজ্ঞাসা করে, মুনাফ, তোর না জ্বর? জ্বরের জন্য অফিস যাচ্ছিস না, তাহলে প্রিয়কে নিয়ে স্কুলে যাবি কি করে? প্রান্তের প্রশ্নে সৌহার্দ্য উঠে দাঁড়ায়। দ্রুত পায়ে সিঁড়ি বেয়ে উপরে উঠতে উঠতে ক্ষীণকণ্ঠে বলে, সাথে না গেলে যে জ্বরটা আমার শরীর না জ্বালিয়ে বুক জ্বালাবে, সেই জ্বরটা হলো আমার বাবুনি জ্বর। সৌহার্দ্যের কথায় প্রান্ত মুচকি হাসে, বিড়বিড়িয়ে বলে, উন্মাদ প্রেমিক। কালো গাড়িটির সামনে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে সৌহার্দ্য। আজ সকাল সকাল বেশ ভালোই রোদ উঠেছে। উত্তপ্ত রোদে তার সিল্কি বাদামি চুলগুলো জ্বলজ্বল করছে। মৃদু বাতাসে সেগুলো এলোমেলো হয়ে বাড়ি খাচ্ছে কপালে। গায়ের গাঢ় নীল রঙা শার্টটা যেন সেই রোদে তার গায়ের রঙকে দ্বিগুণ বাড়িয়ে দিয়েছে। সৌহার্দ্য হাত উঁচিয়ে ঘড়ি দেখে, চোখ সরিয়ে বাড়ির দরজার দিকে তাকায় তীক্ষ্ণ দৃষ্টিতে। প্রিয়ন্তীকে বলেছে 10টায় বের হবে। এখন 10টা 5 বাজে, কিন্তু মেয়েটির এখনও আসার নাম নেই। সৌহার্দ্য ভ্রু কুচকায়। প্রিয়ন্তীর জন্য মিটিং ক্যান্সেল করে সেটা 9টা থেকে 2টোয় এনে এসে সে তাকে বাড়ি পৌঁছে দিয়ে ডিরেক্ট অফিসে গিয়ে মিটিং অ্যাটেন্ড করবে। তাই প্রিয়ন্তী এখনও না আসায় বিরক্ত হয় সৌহার্দ্য। বিরক্তিতে গলায় পেঁচানো টাইটা টেনে ঢিলা করে শার্টের ওপরে 2টো বোতাম খুলে আকাশের দিকে তাকিয়ে ফোঁস করে নিঃশ্বাস ছাড়ে। সেখানেই চোখ রেখে ক্ষীণকণ্ঠে বলে, প্রিয় তাড়াতাড়ি আয় না বাবুনি। এখন কি তোর জন্য কাজ বাজ ছেড়ে বাড়িতে বসে থাকবো? দিন দিন তোর জন্য পাগলামি বেড়েই চলছে আমার, দেখতে পাচ্ছিস না? 50 জন মানুষ অপেক্ষা করছে আমার জন্য, আর আমি অপেক্ষা করছি তোর জন্য। সৌহার্দ্যের ভাবনার মাঝেই প্রিয়ন্তী এসে দাঁড়ায় তার সামনে। সৌহার্দ্য আকাশের দিকে থেকে চোখ নামিয়ে প্রিয়ন্তীর দিকে তাকায় শান্ত দৃষ্টিতে। সহসায় তার মুখে মৃদু হাসি ফুটে ওঠে। প্রিয়ন্তীর পুরো শরীর কারো বোরখায় আবৃত, মুখটাও নেকাবে ঢাকা, যার দরুন পুরো মুখমণ্ডলে শুধুমাত্র বাদামি চোখ জোড়ায় দৃশ্যমান।
সেই চোখ জোড়ায় থমকায় সৌহার্দ্য। এই চোখকে তার কাছে নেশার মতো লাগে, যা তাকে ঘোরের মধ্যে নিয়ে যায় মুহূর্তেই। সেই ঘোরে লাগা দৃষ্টিতেই এক পা এগিয়ে গিয়ে দাঁড়ায় প্রিয়ন্তীর কাছাকাছি। সৌহার্দ্য এগিয়ে আসতেই এক পা পিছিয়ে যায় প্রিয়ন্তী। প্রিয়ন্তীর এহেনকাণ্ডে বিরক্ত হয় সৌহার্দ্য, মুখে বিরক্তি ভাব বজায় রেখে পুনরায় ফোঁস করে নিঃশ্বাস ছাড়ে। কাটকাট কণ্ঠে জিজ্ঞাসা করে, এখন পিছিয়ে যাচ্ছিস কেন? এখনো কি আমার মুখ থেকে সিগারেটের স্মেল আসছে? প্রিয়ন্তী মাথা নাড়িয়ে না বোঝায় চোখ তুলে তাকায় সৌহার্দ্যের দিকে। তার ভয় লাগছে, ভয়ে বুক টিপ টিপ করছে। 5 মিনিট দেরি করে আসায় সৌহার্দ্য ভাই কি পুড়িয়ে দেবে তাকে? প্রিয়ন্তী তটস্থ হয়, আমতা আমতা করে বলে, ভাইয়া প্লিজ আমাকে পুড়িয়ে দিয়েন না, আমি ইচ্ছে করে দেরি করিনি, চুল বাঁধতে গিয়ে দেরি হয়েছে। আসলে চুলের ক্লিপটা কোথাও খুঁজে পাচ্ছিলাম না, শেষে পেন্সিল দিয়ে চুল আটকিয়েছি। প্রিয়ন্তীর কথায় কোনো হেলদোল নেই সৌহার্দ্যের। সে পকেটে হাত গুজে প্রিয়ন্তীর দিকে তাকিয়ে আছে শান্ত দৃষ্টিতে। সৌহার্দ্যের শান্ত দৃষ্টি ক্রমশই প্রিয়ন্তীর মনে ভয় বাড়িয়ে তুলছে। সে ভয়ে এদিক সেদিক চোখ ঘোরায়, হাতে থাকা প্র্যাকটিক্যাল খাতাগুলো চেপে ধরে শক্ত করে। প্রিয়, সকালে নাস্তা করেছিস? সৌহার্দ্যের শান্ত প্রশ্নে প্রিয়ন্তীর মনে ভীতি ছড়িয়ে পড়ে। শুকনো ঢোক গিলে আরও এক পা পিছিয়ে গিয়ে মাথা নাড়িয়ে হ্যাঁ বোঝায়। সৌহার্দ্যের এই প্রশ্নের মানে বুঝতে পেরেছে সে। সৌহার্দ্য ভাই বলেছিল 1 মিনিট দেরি করলে পুড়িয়ে ফেলবে তাকে। তাহলে কি এখন 5 মিনিট দেরি করার জন্য বিষ খাইয়ে মেরে ফেলবে? তাই জিজ্ঞাসা করেছে সকালে নাস্তা করেছি কিনা। প্রিয়ন্তী আর চোখে তাকায় সৌহার্দ্যের দিকে, ভীতি চোখে তাকিয়ে মনে মনে বিড়বিড়ায়। আপনার মনে কি একটুও দয়া মায়া নেই সৌহার্দ্য ভাই? সরি পাথর ভাই, আপনার মনটা একদম পাথরের মতোই শক্ত। মনে মনে কথা বলা শেষ হয়েছে? হলে গাড়িতে গিয়ে বস, আর 1 সেকেন্ডও দেরি করলে গাড়ির ডিকিতে করে নিয়ে যাবো তোকে, মাইন্ডেড। সৌহার্দ্যের ধমকে প্রিয়ন্তী কেঁপে ওঠে, ছুটে গিয়ে বসে পড়ে ড্রাইভিং সিটের পাশে। খাতাগুলোকে বুকে জড়িয়ে শ্বাস টানতে টানতে জোরে জোরে। গাড়িতে উঠতে না উঠতেই তার পেট গুলাচ্ছে, গাড়ির গন্ধে বমি পাচ্ছে, মাথাটাও ঘুরছে হয়তো। সৌহার্দ্য এগিয়ে এসে প্রিয়ন্তীর দিকে দৃষ্টি স্থির করে গাড়ির দরজা লাগিয়ে দেয়। প্রিয়ন্তীর হাবভাব দেখে মাথা নিচু করে হাসে সন্তর্পণে, আর মনে মনে বিড়বিড়িয়ে বলে, তোর জন্য কি এখন নিজের প্রিয় গাড়িটাকেও ছাড়তে হবে বাবুনি? তোকে ধারণ করতে গিয়ে যে নিজের অস্তিত্বটাই হারিয়ে ফেলেছে। কি সাংঘাতিক মেয়ে তুই! সৌহার্দ্য গাড়িতে উঠতেই স্থির হয়ে বসে প্রিয়ন্তী। এতক্ষণ বমি বমি লাগলেও এখন ভয় লজ্জা দুটোই লাগছে। এর আগে সৌহার্দ্যের সাথে একা একা কোথাও যায়নি সে, যার দরুন অস্বস্তিতে গুটিয়ে নেয় নিজেকে। মাথা নিচু করে বসতেই তার নাকে ভেসে আসে ফুলের সুবাস। সহসায় চোখ তুলে তাকায় সামনের দিকে। সৌহার্দ্য খুব যত্ন সহকারে গাড়ির ড্যাশবোর্ডে জুঁই ফুল ছড়িয়ে দিচ্ছে, যার দরুন পুরো গাড়িতে জুঁই ফুলের সুবাস ছড়িয়ে পড়েছে। প্রিয়ন্তী চোখ বন্ধ করে ফেলে, নিকাবটা উঠিয়ে গভীর একটা শ্বাস টানে। ফুলের ঘ্রাণে তার দমটা যেন ফিরে এসেছে, না হলে এক্ষুনি দম বন্ধ হয়ে মারা যেত। মুখের ওপর কারো গরম নিঃশ্বাস পড়তেই তড়িৎ বেগে চোখ খুলে তাকায় প্রিয়ন্তী। সৌহার্দ্য তার মুখের ওপর ঝুঁকে রয়েছে, তার দৃষ্টিতে ঘোর। প্রিয়ন্তী ভরকায়, সৌহার্দ্যকে এত কাছে দেখে বুকটা ধক করে ওঠে তার। সহসায় চোখ মুখ খিচে ফেলে ভয়ে, হাত দুটো গিয়ে ঠেকে বুকের মধ্যিখানে। সৌহার্দ্য কি করছে বুঝতে পারছে না সে। সিট বেল্ট বাঁধিসনি কেন? ব্রেক কষলে টাল সামলাতে পারবি? এরপর নাকমুখ ফাটলে তোর মামার তো আমার নামে মামলা দেবে, তাদের ভাগ্নিকে আহত করার দায়ে জেলে পড়বে, তখন শান্তি লাগবে তোর? সৌহার্দ্যের প্রশ্নে চোখ পিটপিট করে তাকায় প্রিয়ন্তী। সৌহার্দ্য এতক্ষণ তার কাছাকাছি থাকলেও এখন বসে আছে নিজের সিটে, তার চোখ জোড়া সামনে তাক করা আর এক হাত রাখা স্টিয়ারিংয়ের হুইলে। প্রিয়ন্তী স্বস্তির নিঃশ্বাস ফেলে। গাড়ি চলতে শুরু করলেই তার চোখ যায় গাড়ির ড্যাশবোর্ডে, যেখানে পড়ে আছে কালো রঙের একটা চুলের ক্লিপ। প্রিয়ন্তী চোখ ছোট ছোট করে তাকায় সেদিকে। ছোট্ট একটা আঁচ করতে পেরে সহসায় তার চোখ জোড়া বড় হয়ে যায়। কাছাকাছি গিয়ে ভালোভাবে দেখতে থাকে ক্লিপটির গঠন ও আকৃতি। নিজেকে ধাতস্থ করে সৌহার্দ্যের উদ্দেশ্যে ক্ষীণ স্বরে বলে, সৌহার্দ্য ভাইয়া, এই ক্লিপটা কোথায় পেলেন আপনি? এটা তো আমার ক্লিপ, আসার সময় আমি এটাকেই নো, ইটস মাইন। সৌহার্দ্যের গম্ভীর সুরে বলা কথাটায় থেমে যায় প্রিয়ন্তী। পুনরায় চোখ ঘুরিয়ে তাকায় সেই ক্লিপটার দিকে, ক্ষীণ কণ্ঠে বিড়বিড়িয়ে বলে, এটা আপনার হয় কিভাবে? আপনি কি চুলে ক্লিপ পরেন নাকি? প্রিয়ন্তীর আস্তে বলা কথাটা শুনে ফেলে সৌহার্দ্য, যার দরুন ভ্রু কুচকে তাকায় প্রিয়ন্তীর দিকে। প্রিয়ন্তীর চোখ তখন বায়োলজি খাতায় মাশরুমের চিত্রে স্থির, সেদিকে এক নজর তাকিয়ে চোখ ঘুরিয়ে দৃষ্টি স্থির করে সামনের রাস্তায়। এসব কি ছাতার মাথায় এঁকেছিস প্রিয়? মার্কস দিবে তোকে? এত জঘন্য ড্রয়িং কার থেকে শিখলি বলতো?
সৌহার্দের প্রশ্নে মুখ কুঁচকে ফেলে প্রিয়ন্তী। তার এত সুন্দর চিত্রটাকে ছাতার মতো বলছে। প্রিয়ন্তী চিত্রটার ওপর পরক যত্নে হাত বুলায়, চোখ ঘুরিয়ে আর চোখে তাকায় সৌহার্দের দিকে। আমতা আমতা করে বলে, এটা কোনো ছাতার মাথা নয় ভাইয়া, এটা মাশরুম। এটা বায়োলজি বইতে আছে, তাই প্র্যাকটিক্যালে আঁকতে দিয়েছে। আপনি তো কমার্সের স্টুডেন্ট, তাই জানেন না। আর এটা দেখতে এমনই। প্রিয়ন্তীর একদমে বলা কথাগুলো শুনে গাড়ির ব্রেক কষে সৌহার্দ্য, যার দরুন প্রিয়ন্তী কিছুটা সামনের দিকে ঝুঁকে পড়ে। কি হয়েছে বুঝতে না পেরে চোখ ঘুরিয়ে তাকায় সৌহার্দ্যের দিকে। মাশরুমের বৈজ্ঞানিক নাম আগারিকাস বিসপারাস। মাশরুম হলো ক্লোরোফিলবিহীন ছত্রাক রাজ্যের অন্তর্ভুক্ত এক ধরনের ভক্ষণযোগ্য মৃতজীবী ছত্রাকের ফলন্ত অঙ্গ, যা শালক সংশ্লেষণ করতে পারে না। এদের মূল বৈশিষ্ট্য হলো এদের প্রোটিন, শর্করা, চর্বি এবং বিভিন্ন ভিটামিন ও খনিজ উপাদানে সমৃদ্ধ থাকা। মাশরুমের উপকারী দিকগুলো হলো এগুলো উচ্চ রক্তচাপ ও হৃদরোগ প্রতিরোধ করে, ক্যান্সার প্রতিরোধে সাহায্য করে এবং দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। প্রিয়ন্তী স্তব্ধ হয়ে যায়, চোখে বড় বড় করে তাকায় সৌহার্দ্যের দিকে। সে নিজেই সায়েন্সের স্টুডেন্ট হয়ে এত ভালো ব্যাখ্যা দিতে পারবে না যতটা ভালো সৌহার্দ্য কমার্সের স্টুডেন্ট হয়ে দিয়েছে। সহসায় বিস্ময়ে মুখ ফসকে বেরিয়ে আসে। সৌহার্দ্য ভাইয়া, আপনি কমার্সের স্টুডেন্ট হয়েও বায়োলজির টপিক এত ভালোভাবে জানেন কিভাবে? প্রিয়ন্তীর বিস্মিত মুখখানা দেখে মাথা নিচু করে হাসে সৌহার্দ্য। নিজেকে ধাতস্থ করে চোখ তুলে তাকায় প্রিয়ন্তীর দিকে। মুখের নিকাবটা নামিয়ে দিয়ে গাল দুটো চেপে ধরে হাতে, দু হাতে। সৌহার্দ্য হ্যান্ডকাণ্ডে প্রিয়ন্তী ভরকায়, ভয়ে মুখটা নিচু করে ফেলে সহসায়। কারণ আমার উডবি ওয়াইফ সে এখনো বাবুনি, ছোট্ট পাখি একটা, খুব সাংঘাতিক মেয়ে। অ্যাকাউন্টিংয়ে মাস্টার্স কমপ্লিট করার পরেও তার পড়া নোট করার জন্য রাত জেগে তার বইগুলো পড়তে হয় আমাকে। জানিস, খুব বিরক্ত হই আমি। মাথার মধ্যে প্যাঞ্চ লাগায় নিউটন আইনস্টাইন তত্ত্ব। অ্যালকেন, অ্যালকিন ও অ্যালকাইন পড়তে হয় দম বন্ধ করে। অপছন্দের টপিকস পড়তে কার ভাল লাগে বল? কিন্তু আমার বাবুনির জন্য আমি সব করতে পারি। দম বন্ধ হয়ে মরতেও পারি, দম বন্ধ করে মারতেও পারি। শেষের কথাটুকু কেঁপে ওঠে প্রিয়ন্তী। ভয়ে নিজেকে ছাড়িয়ে নিতে চাইলে সৌহার্দ্য আর একটু শক্ত করে চেপে ধরে তার মুখখানা। একদম দূরে যাবে না বলে দিচ্ছি। প্রিয়ন্তী স্থির হয়ে বসে। তার বুক কাঁপছে, কেন কাঁপছে সেটা সে জানে না। এই অনুভূতির সঙ্গে সে পরিচিত নয়। সৌহার্দ্য ভাই কাকে নিয়ে কথাগুলো বলেছে সে জানে না, তবে এইটুকু বুঝতে পারছে মানুষ হিসেবে সে যেমনই হোক, প্রেমিক হিসেবে সে অসাধারণ। স্পিকারের গান বাজতে ঘোর কাটে প্রিয়ন্তীর। সেদিকে একবার তাকিয়ে চোখ ঘোরায় সৌহার্দ্যের দিকে। ততক্ষণে সৌহার্দ্যের হাত জোড়া প্রিয়ন্তীর গাল ছেড়ে কপালে গিয়ে ঠেকেছে। সে খুব যত্ন সহকারে প্রিয়ন্তীর মেকআপটা ঠিক করে দিচ্ছে। তার চোখ জোড়া শান্ত নদীর মতো। প্রিয়ন্তী কেঁপে ওঠে সেই দৃষ্টিতে, চোখের মনে ঘোরায় এদিক সেদিক। তার অস্বস্তি হচ্ছে। তখনই প্রিয়ন্তীর কানে ভেসে আসে স্পিকারে বাজতে থাকা গানের লাইন, লিখব তোমার হাতে আমি আমার মরণ, আমি তোমার কাছেই রাখবো আজ মনের কথা হাজার, দিয়ে তোমার কাজল লাগবো আজ সারা দিনটা আমার। প্রিয়ন্তী সন্দেহান চোখে তাকায় সৌহার্দ্যের দিকে। মনে হচ্ছে গানটা যেন সৌহার্দ্যের কার্যকলাপেরই অনুরূপ। প্রিয়ন্তী বাড়ি ফিরেছে ঘন্টাখানেক আগে। সৌহার্দ্য তাকে নামিয়ে দিয়ে অফিসে চলে গিয়েছে। যাওয়ার আগে বলে গিয়েছে অসুস্থ শরীরে কাজ না করতে। প্রিয়ন্তী শুধু মাথা নিচু করে তা শুনেছে। সৌহার্দ্যের কথা সে রাখতে পারবে না। সে জানে তার এখন অনেক কাজ। চুপচাপ বসে থাকলে সে আরও অসুস্থ হয়ে যাবে। তাই বাড়ি ফিরেই তড়িঘড়ি করে রান্নাঘরে চলে যায়। ঘন্টাখানিকের মধ্যে দুপুরের রান্না শেষ করে শরবতের গ্লাস হাতে ছুটে আসে বাগানের বাঁ দিকে। সেখানে মিহিয়াপুর বিয়ের জন্য মাছ মাংস কাটাকাটি হচ্ছে। নওশেদ চৌধুরী দাঁড়িয়ে থেকে সবকিছু তদারকি করছে। প্রিয়ন্তী এগিয়ে গিয়ে দাঁড়ায় নওশেদ চৌধুরীর সামনে। মাঝবয়সী 4-5 জন পুরুষকে দেখে অন্যটা দিয়ে আরেকটু ঢেকে নেয় নিজেকে। মামা, এই শরবতটুকু খেয়ে নাও। তোমার কি গরম লাগছে? বাতাস করে দিব একটু? প্রিয়ন্তীর কথায় নওশেদ চৌধুরী মৃদু হাসে। প্রিয়ন্তীর হাত থেকে গ্লাসটা নিয়ে এক চুমুকে সবটুকু শরবত শেষ করে তৃপ্ত নিঃশ্বাস ছেড়ে কোমল দৃষ্টিতে তাকায় প্রিয়ন্তীর দিকে। মাথায় হাত রেখে বলে, প্রিয়মা, তুই কি করে বুঝলি আমার তৃষ্ণা পেয়েছে? পিপাসায় মনে হচ্ছিল এখনই দমটা বেরিয়ে যাবে। নওশেদ চৌধুরীর কথায় প্রিয়ন্তী মুচকি হাসে। মাথায় রাখা হাতটা এনে গালে রাখে, তার ওপর নিজের হাত রাখে বলে, মা বলে ডাকো যে, তাই বুঝি। তুমি আমায় শুধু মা ডাকো আর আমি তোমায় মা মা ডাকি।
তোমার থেকে আমার ডাক্তার শক্তি বেশি, দায়িত্বও বেশি। নওশাদ চৌধুরী মুগ্ধ হয়ে শোনে সেই কথা। মেয়েটা কি সুন্দর করে কথা বলে, যেন তার সব কথায় আদর মাখানো। সহসায় তার চোখ জোড়া ভিজে ওঠে অশ্রুতে। ছলছল চোখে তাকিয়ে প্রিয়ন্তীর গাল দুটো চেপে ধরে পরম যত্নে। প্রিয়, তুই চলে গেলে আমাদের কি হবে মা? এই বুড়ো বুড়ো 3টে বাচ্চাকে সামলাবে কে? তুই ছাড়া যে কেউ মায়ের মতো যত্ন করতে পারে না। প্রিয়ন্তী থমকায় সেই অশ্রুভেজা চোখে। মায়ের মৃত্যুর পর সে তার মামাদের কখনো কাঁদতে দেখেনি, কখনো কোনো মানুষকে নিয়ে তাদের বিচলিত হতে দেখেনি। তবে আজ দেখছে তার মেজ মামা তার জন্য কান্না করছে। তাকে হারিয়ে ফেলার ভয়ে বুক কাঁপছে তার। প্রিয়ন্তীর চোখেও অশ্রু ভর করে। সে বাবার আদর পায়নি কোনোদিন, তবে মামাদের আদর পেয়েছে, তাও আবার 3টে মামার আদর। সেই আদরে সে মায়ের ঘ্রাণ খুঁজে পায়, বাবা নামক অচেনা ব্যক্তির যত্ন খুঁজে পায় না। তোমার চোখে জল কেন মুনাফের বাবা? শরীর খারাপ করছে? বলেছিলাম গরমে এখানে দাঁড়িয়ে না থাকতে, আমার কোনো কথাই শুনলে না তুমি। নারী কণ্ঠের চিন্তিত কথাটা কানে আসতে ঘাড় বাঁকিয়ে পিছু ফিরে তাকায় প্রিয়ন্তী। নওশাদ চৌধুরীও চোখ ঘুরিয়ে তাকায় সামনের দিকে। শাহানা চৌধুরীকে দাঁড়িয়ে থাকতে দেখে দুজনের চোখের জল মুছে নেয় সন্তর্পণে। নওশাদ চৌধুরী এগিয়ে যায় তার কাছে, হাসি মুখে মুখে বলে, চিন্তা করছো কেন শানু? আমার কিচ্ছু হয়নি। এমনি মামা ভাগ্নি কিছু দুঃখের কথা বলছিলাম, তাই চোখে জল এসে পড়েছে। শাহানা চৌধুরী কটমটিয়ে তাকায় প্রিয়ন্তীর দিকে, মনে মনে বিড়বিড়িয়ে বলে, আমার স্বামী সন্তানকে হাত করতে চাইছিস কাল নাকিনি? এটা তো কিছুতেই হতে দিব না আমি। আমার সংসারের দিকে চোখ তুলে তাকানোর শাস্তি তোকে আজই দিব, এক্ষুনি দিব, ফকিন্নির বাচ্চা। শাহানা চৌধুরীর চোখ চলচল করে ওঠে। মাটিতে পড়ে থাকা বড় বড় মাছগুলো দেখে সহসায় মুখে শয়তানি হাসি ফুটে ওঠে। প্রতিশোধ নেয়ার মাধ্যমটা বেশ লাগলো তার। চট করে মনে পড়ে যায় সকালের ঘটনাটা। প্রিয়ন্তী তার বাবুর গাড়িতে করে স্কুলে যাচ্ছে, যে গাড়িতে সে নিজেই আজ পর্যন্ত উঠতে পারেনি, সেই গাড়িতে কিনা এই ফকিন্নির বাচ্চা উঠেছে। রাগে তার গা জ্বলে ওঠে, মুখ বাঁকিয়ে তাকায় প্রিয়ন্তীর দিকে। প্রিয়ন্তীর উদ্দেশ্য পুনরায় বিড়বিড়িয়ে বলে, ছোট লোকের বাচ্চা। খোলা আকাশের নিচে মাছ হাতে বসে আছে প্রিয়ন্তী সূর্যের কিরণে। তার পা দিয়ে চেপে ধরা বটিটা চিকচিক করছে। বটি সেই ঝলকানি ঝুলিয়ে দিচ্ছে সে কতটা ধারালো, বুঝিয়ে দিচ্ছে সে কতটা ধারালো, কতটা ভয়ঙ্কর। প্রিয়ন্তী শুকনো ঢোক গেলে মাছের হাতে মাথা ওড়নাটা টেনে নেয় আর একটু। হাতের উল্টো পিঠ দিয়ে কপালে ঘাম থাকা ঘামটুকু মুছে নেয় সন্তর্পণে। সে মাছ কাটতে পারে, তবে এত বড় মাছ কাটেনি কখনো। তার মামারা বড় বড় মাছ বাহির থেকে কেটে নিয়ে আসতো, কখনো কেটে আনতে না পারলে সেগুলো কাটতো মর্জিনা খালা। তাই প্রিয়ন্তীকে কখনো মাছে হাত দিতে হয়নি। মর্জিনা খালার অনুপস্থিতিতে সে 2-1বার মাছ কাটতে পেরেছে, যার দরুন সে এই কাজে কিছুটা দক্ষ, তবে পারদর্শী নয়। এই মেয়ে, মাছ হাতে নিয়ে বসে আছিস কেন? এতগুলা মাছ কখন কেটে শেষ করবি? এগুলো নষ্ট হয়ে গেলে কি তোর বাপ এসে কিনে দিয়ে যাবে? শাহানা চৌধুরী ঝাঁঝালো কণ্ঠে ঘোর কাটে প্রিয়ন্তীর। চোখ তুলে ভীত চোখে তাকায় তার সামনে দাঁড়িয়ে থাকা মাঝবয়সী অপরূপ সুন্দরী মহিলাটির দিকে, যে তার দিকেই তাকিয়ে আছে অগ্নিদৃষ্টিতে। প্রিয়ন্তী চোখ ঘোরায়, আশেপাশে তাকাতেই দেখতে পায় সামনে বসা লোকগুলো তার দিকে তাকিয়ে আছে কামুক দৃষ্টিতে, যারা মাংস কাটছে আর বারবার তাকাচ্ছে তার দিকে। প্রিয়ন্তী মিয়ে যায় সেই দৃষ্টিতে। তার মনে হচ্ছে লোকগুলো তার পর্দা ভেদ করে তাকে ছুঁয়ে দিচ্ছে হিংস্র নজরে। প্রিয়ন্তী মাথা উঁচু করে তাকায় বাড়ির দরজায়। মেজ মামা নামাজ পড়তে গিয়েছে, অনেকক্ষণ হয়েছে। মামা যখন ছিল তখন তারা এইভাবে তাকায়নি, কিন্তু মামা চলে যাওয়ার পরেই তারা যেন প্রিয়ন্তীকে চোখ দিয়ে ছুঁয়ে দিচ্ছে, যা প্রিয়ন্তীর শরীরে সূচে নেয় ফুটছে। প্রিয়ন্তী পুনরায় ভালোভাবে অন্যটা গায়ে জড়িয়ে শাহানা চৌধুরীর উদ্দেশ্যে আমতা আমতা করেই বলে, মামি, আমি তো মাছ কাটতে পারি না, এত বড় মাছ কাটিনি কখনো। রহিম চাচাকে ডেকে নিয়ে আসি, উনি কেটে দেবে। প্রিয়ন্তীর কথায় শাহানা চৌধুরী তেলে বেগুনে জ্বলে ওঠে। এক পায়ে এগিয়ে সে প্রিয়ন্তীর উদ্দেশ্যে তার ছেলে সুরে বলে, বাকি সব তো ঠিকই পারিস, তাহলে এটা পারিস না কেন? বাড়ির ছেলেদের গায়ে কিভাবে ঢলে পড়তে হয় সেটা তো শিখিয়ে দেওয়া লাগে না? কিভাবে মামাদের কান ভাঙ্গাতে হয় সেটাও তো খুব ভালোই পারিস। শুধু কাজের বেলায় আসলে যত বাহানা। শাহানা চৌধুরীর কথায় শরীর রিনরিন করে ওঠে প্রিয়ন্তীর। লজ্জায় যেন কান দিয়ে ধোয়া বের হচ্ছে তার। এই বাড়ির 2 ছেলেকে ভাইয়ের নজরে দেখে সে, কখনো তাদের গায়ে ঢলে পড়ার চিন্তা মাথাতেও আসেনি তার।
চৈত্র নিয়ে কথা শুনতে অভ্যস্ত নয় সে। অশ্রু ভেজা চোখে হাত তুলে নেয় মাটিতে পড়ে থাকা বিশাল আকৃতির মাছটি। ছোট ছোট হাত মাছের সেই ভর সইতে না পারায় মাছটি হাত থেকে ফসকে পড়ে যায় মাটিতে। শাহানা চৌধুরী মুখ বাঁকান, কটকট কণ্ঠে বলেন, মাছ ধরতে পারিস না, কিন্তু ছেলে ধরতে তো ঠিকই পারিস। 10 মিনিট সময় দিচ্ছি, এগুলো তাড়াতাড়ি কেটে শেষ কর, এক্ষুনি তোর মামা চলে আসবে। প্রিয়ন্তী ছলছল নয়নে তাকায় শাহানা চৌধুরীর দিকে। এতগুলো মাছ 10 মিনিটের কেন 1 ঘন্টাতেও কেউ কেটে শেষ করতে পারবে না? প্রিয়ন্তী পুনরায় হাতে মাছ তুলে নেয়, 2 হাতে শক্ত করে চেপে ধরে মাছের মাথা ও লেজ। মাথা বরাবর কাটতে গেলে পুনরায় মাছটি তার হাত ফসকে নিচে পড়ে যায়, যার দরুন মাছের পরিবর্তে প্রিয়ন্তীর হাতের মাঝে বরাবর লম্বালম্বিভাবে কেটে যায়। কাটা স্থান থেকে গড়গড় করে রক্ত গড়িয়ে পড়তে থাকে মাটিতে। প্রিয়ন্তীর চোখে অশ্রু ভর করে, মাছের রক্ত আর প্রিয়ন্তীর রক্ত মিশে একাকার হয়ে গিয়েছে। প্রিয়ন্তী কাটা স্থানে ওড়না চেপে ধরে, জ্বালা কমার জন্য সেই স্থানে ফু দিতে থাকে অনবরত। শাহানা চৌধুরী তৃপ্তি হাসে, সহসায় তার মুখে ফুটে ওঠে ক্রূর হাসি। সেই হাসি বজায় রেখে প্রিয়ন্তীর উদ্দেশ্যে তার ছেলে সুরেই বলে, তোর রক্ত আর এই মাছের রক্ত একই, মূল্যহীন আবর্জনা মাত্র। কথাটা শেষ করেই শাহানা চৌধুরী কটকট পায়ে হেঁটে চলে যায় বাড়ির ভিতরে। প্রিয়ন্তী সেই চলে যাওয়ার দিকে তাকিয়ে ছলছল তাকিয়ে থাকে নিষ্পলক। তখনই বাগানে ছুটে আসে পারুল। প্রিয়ন্তীকে মাছ হাতে বসে থাকতে দেখে নাক মুখ কুচকায়। লোকগুলোর দিকে এক পলক তাকিয়ে প্রিয়ন্তীর উদ্দেশ্যে বলে, প্রিয় বাবু, তুমি এইখানে বইয়া রইছো কেন? মাছ গোস্ত কাটার লাইগা তো হ্যাগরে আনছেই। তুমি ওডো, ঘরে যাও, আমি আসি এইখানে। তোমার মামা পাড়াইছে আমারে, হ্যাঁ নাকি আইতে দেরি হইব, তাই কইছে আমারে এইখানে খাড়াইয়া থাকতে। প্রিয়ন্তী ওড়না পেঁচানো হাতে উঠে দাঁড়ায়, ধীর পায়ে এগিয়ে গিয়ে দাঁড়ায় পারুলের সামনে, মুখে মৃদু হাসি নিয়ে বলে, বড় মামা খিচুড়ি খেতে চেয়েছে, খিচুড়ির সাথে মাংস কষা আর চিংড়ি ভুনা করেছি। তুই কি পেঁয়াজ মরিচের ভর্তাটা করে দিতে পারবি? পারুল বিস্মিত হয়। এমন একটা কথা শুনবে সে যেন বিশ্বাসই করতে পারছে না। বিস্ময়ে হাতে চিমটি কাটে, চোখ জোড়া বড় বড় করে জিজ্ঞাসা করে, প্রিয় বাবু, কি কইতাছো এইডা? তুমি জানো না তোমার মামারা তোমার হাত ছাড়া কারো হাতের ভর্তা খায় না? তুমিও তো কাউরে ভর্তা করতে দাও না, তাইলে আইসকা কি হইল? তুমি আমারে কইতাছো ভর্তা করতে? পারুলের প্রশ্নে প্রিয়ন্তী সন্তর্পণে কাটা হাতটা লুকিয়ে ফেলে, নিজেকে ধাতস্থ করে পুনরায় বলে, ভেবেছিলাম তোর হয়তো মনে নেই, তাই পরীক্ষা করছিলাম। মামারা যে আমার হাত ছাড়া অন্য কারোর হাতের ভর্তা খায় না সেটা আমি জানি। যত যাই হোক, ভর্তাটা আমিই করব। পারুল বোকা হাসে। প্রিয়ন্তী কথার মানে বুঝতে পারছে না সে। প্রিয়ন্তীকে কিছু বলতে যাবে, তখনই প্রিয়ন্তী দ্রুত পায়ে হেঁটে চলে যায় বাড়ির ভেতর। পারুল ঘাড়ঘাত করে প্রিয়ন্তীর যাওয়া দেখে আর মনে মনে বিড়বিড়ায়, কি হইল ব্যাপারখানা? প্রিয় বাবু কি পালাইয়া গেল? বাড়িতে প্রবেশ করে ঘড়ির দিকে তাকায় প্রিয়ন্তী। ঘড়িতে বাজে 1:35। প্রিয়ন্তী দ্রুত পায়ে হেঁটে যায় রান্নাঘরে। 2টার দিকেই সকলে খেতে আসবে, তার আগেই তাকে ভর্তাটা বানিয়ে ফেলতে হবে। এর আগে হাতটা পরিষ্কার করতে হবে ভালোভাবে। প্রিয়ন্তী ছুটে যায় বেসিনে, কাটা স্থানে পানি লাগতেই চোখ মুখ খিচে ফেলে শক্ত করে। ট্যাপের নিচে হাত রাখায় কাটা জায়গাটা যেন আরও ফাঁকা হয়ে গিয়েছে, যার দরুন সেই স্থানে জ্বালা বাড়ছে। প্রিয়ন্তী দাঁতে দাঁত চেপে জ্বালাটা সহ্য করে সাবান দিয়ে হাত দুটোকে পরিষ্কার করে নেয় ভালোভাবে। সেই কাটা হাতে পেঁয়াজ মরিচ ভর্তা মাখায়। মরিচের ঝাল কাটা স্থানে লাগতেই মনে হচ্ছিল তার রুটা বের হয়ে যাচ্ছিল, তবুও থামেনি সে। হাতের জ্বালা ও চোখের জল নিয়েই মামার জন্য ভর্তাটা বানায় পরম যত্নে। ঘড়িতে 2টো বাজতেই একে একে নিচে নেমে আসে বাড়ির সকল সদস্য। 2 দিন পরে মিহিয়াপুর বিয়ে, তাই সকলেই নানান কাজে ব্যস্ত, যার দরুন তার বড় মামা আর মেজো মামা আজ অফিসে যায়নি। বিয়ের সকল বাজারের দায়িত্ব যে তাদের কাঁধে। মামিদের কাঁধে পড়েছে বিয়ের কার্ড বিতরণের দায়িত্ব। তারা যাদের কার্ড দিতে পারছে না তাদেরকে ফোনে জানিয়ে দিচ্ছে। বাড়ির কনিষ্ঠ সদস্যরা পড়ে আছে সাজসজ্জা নিয়ে, কে কি পড়বে না পড়বে তা নিয়ে মাতিয়ে রেখেছে পুরো ডাইনিং রুম। তাদের কথার মাঝে প্রিয়ন্তী এক এক করে সকল খাবার এনে টেবিলে রাখে। খাবার আনা শেষে একে একে সকলকে খাবার বেড়ে দেয় পরম যত্নে। তার এই কার্যকলাপ আর চোখে পর্যবেক্ষণ করে রাহেলা বেগম। একটা দীর্ঘশ্বাস ফেলে প্রিয়ন্তীর উদ্দেশ্যে বলে, প্রিয় নানুমণি, তুই ও খেতে বস না আমাদের সাথে। দেখ সকলে কেমন বিয়ে নিয়ে মাতামাতি করছে। তোর ইচ্ছে করে না ওদের মতো খুশি থাকতে?
রাহেলা বেগমের কথায় সকলে খাওয়া থামিয়ে তাকায় প্রিয়ন্তীর দিকে। সকলকে তার দিকে তাকিয়ে থাকতে দেখে মাথা নিচু করে ফেলে প্রিয়ন্তী। হাসি হাসি মুখে বলেন, প্রিয় মা, খিচুড়িটা দারুণ হয়েছে। তুমি চমৎকার রাঁধুনি। এত ভালো রান্না কার থেকে শিখলে? তোর হাতের ভর্তাটা যেন অমৃত। নির্দ্বিধায় সেটার দিয়ে 3-4 প্লেট ভাত খেয়ে ফেলা যাবে। প্রিয়ন্তীর চোখ তুলে তাকায়। মামার কথায় মুখে মৃদু হাসি ফুটে ওঠে। হাতের জ্বালাটাকে এখন আর জ্বালা মনে হচ্ছে না। বুকে কেমন শান্তি শান্তি লাগছে। এমন শান্তির জন্য সে মরতেও রাজি। ভর্তা দিয়ে খিচুড়িটা মাখাতে মাখাতে নওয়াব চৌধুরী পুনরায় বলে ওঠে, রাঁধুনি মাটা যদি আমাদের সাথে খেতে বসে তাহলে কি খুব ক্ষতি হয়ে যাবে? প্রিয়ন্তী অস্বস্তিতে পড়ে। আশপাশে তাকিয়ে দেখে সকলে তার দিকে তাকিয়ে আছে হাসি মুখে। সারা চোখ দিয়ে ইশারা করছে বসে পড়ার জন্য। মিহি আর মিহাও মাথা নাড়িয়ে বসার ইশারা করছে। তবে মুখ বাঁকিয়ে তাকিয়ে আছে রিসা। শাহানা চৌধুরীও তাকিয়ে আছে অগ্নি দৃষ্টিতে। প্রিয়ন্তী সেই দৃষ্টিতে মিয়ে যায়। আমতা আমতা করে বলে, তোমরা খেয়ে নাও বড় মামা, আমি পারুলদের সাথে পরে খেয়ে নিব। প্রিয়ন্তীর কথায় প্লেট হাতে উঠে দাঁড়ায় নওশেদ চৌধুরী। দ্রুত পায়ে এগিয়ে গিয়ে দাঁড়ায় প্রিয়ন্তীর সামনে। খাবার মাখাতে মাখাতে বলে, পরে তোর যার সাথে ইচ্ছে হয় খাস। এখন হা কর তো দেখি। আমার হাতে 2 লকমা খেয়ে বলতো রান্নাটা কেমন হয়েছে। প্রিয়ন্তীর চোখে অশ্রু ভর করে। পলক ফেলতে সেই অশ্রু চোখের কোল বেয়ে গড়িয়ে পড়ে। নওশেদ চৌধুরী হাসে। খাবারের লোকমা ধরা হাতের উল্টো পিঠ দিয়ে প্রিয়ন্তীর গাল বেয়ে গড়িয়ে পড়া অশ্রুটুকু মুছিয়ে দেয় পরম যত্নে। খাবারটুকু খাইয়ে দিতে দিতে আদুরে কণ্ঠে বলে, তোর মাও খাবার সময় এমন করতো, বড্ড জ্বালাতো আমাদের। সে তো খাবে না বলেই কান্না করতো। তুই কান্না করছিস কেন? নওশেদ চৌধুরীর প্রশ্নে প্রিয়ন্তী পুনরায় হাতের উল্টো পিঠ দিয়ে চোখের জল মোছে। গায়ের অন্যটা দিয়ে মামার মুখে লেগে থাকা ঝোলটুকু মুছে দিয়ে ক্ষীণ সুরে বলে, মামা গন্ধ পাচ্ছি বলে। সন্ধ্যা হলেই যেমন সকল পাখি তাদের নীড়ে ফিরে আসে, তেমনি সৌহার্দ্য ফিরে আসে তার পাখির নীড়ে। সে যে পাখি তার একান্ত পাখি, তার বাবুনি পাখি। কথাটা ভাবতেই সৌহার্দ্যের মুখ হাসি ফুটে ওঠে। মুখে হাসি বজায় রেখে গাড়ির থেকে নেমে আসে কটকট পায়ে। বাড়িতে প্রবেশ করে স্থির হয়ে দাঁড়ায় বাড়ির প্রবেশদ্বারে। সেখানে থেকে চোখ জোড়া তাক করে রান্নাঘরে, যেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করছে পারুল। রান্না করছে নাকি খাবার গরম করছে বুঝতে পারছে না সৌহার্দ্য। প্রিয়ন্তীকে না দেখতে পেয়ে বিরক্ত হয় সে। চোখ ঘুরিয়ে তাকায় দেয়াল ঘড়ির দিকে। ঘড়িতে 8:45 বাজে। পুনরায় চোখ ঘুরিয়ে খুঁজতে থাকে প্রিয়ন্তীকে। না পেয়ে গলা থেকে টাইটা খুলতে খুলতে এগিয়ে আসে রান্নাঘরে। ক্লান্ত মুখে পারুলকে প্রশ্ন করে, প্রিয় কোথায়? দেখতে পাচ্ছি না যে। সৌহার্দ্যের প্রশ্নে চমকে ওঠে পারুল। বুকে থুথু দিয়ে পুনরায় তাকায় সৌহার্দ্যের দিকে। চোখ ছোট ছোট করে জিজ্ঞাসা করে, আপনি কি প্রিয়বুর আসল পাথর ভাই নাকি পাথর ভাইয়ের ভূত? পারুলের প্রশ্ন ভুরু কুচকায় সৌহার্দ্য। নিজেকে ধাতস্থ করে তেজি কণ্ঠে বলে, হোয়াট রাবিশ, কি বলছিস এসব স্টুপিড? সৌহার্দ্যের ধমকে কেঁপে ওঠে পারুল। আসল পাথর ভাই বুঝতে পেরে 2 হাতে কান চেপে ধরে। তড়িৎ বেগে বলতে থাকে, প্রিয় বুবু হ্যাঁ নানির ঘরে একটু আগেই গেছে। হেয়ানে গেলে আপনি তারে পাইয়া যাইবেন ভাইজান। সৌহার্দ্য হাঁসফাঁস করতে থাকে। ধূপধাপ পা ফেলে হেঁটে চলে যায় রাহেলা বেগমের ঘরের দিকে। প্রিয়ন্তীকে না দেখা পর্যন্ত শান্তি লাগবে না তার। প্রিয়ন্তীর অভাবে তার দম বন্ধ হয়ে আসছে। সৌহার্দ্য যেতেই পারুল কান ছেড়ে জোরে জোরে নিঃশ্বাস ছাড়ে আর মনে মনে বিড়বিড়িয়ে বলে, এক্কেরে মায়ের লাহান হয়েছে, মা কা বেটা পাথর কা টুকরা। প্রিয়ন্তী আর রাহেলা বেগম বসে আছে মুখোমুখি। তিনি চোখের জল ফেলছেন আর প্রিয়ন্তীর ব্যান্ডেজে মোড়ানো হাতে বারবার চুমু খাচ্ছেন। সে তো জানতেই পারতো না যে প্রিয়ন্তীর হাত এতটা কেটে গিয়েছে। তখন প্রিয়ন্তী হাত উঁচিয়ে চোখ মুছার দরুন কাটা হাতটা নজরে আসে তার। সহসাই খাওয়া শেষে প্রিয়ন্তীকে নিয়ে নিজের ঘরে নিয়ে আসেন তিনি। আনাড়ি হাতে সাদা কাপড় মুড়িয়ে দেয় প্রিয়ন্তীর কোমল হাতখানা। এবার তো কান্না থামাও নানু, সেই কখন থেকে কেঁদেই চলছো। আমার কিছু হয়নি বলছি তো। প্রিয়ন্তীর কথায় রাহেলা বেগম শাড়ির আঁচলে চোখ মোছেন। প্রিয়ন্তীর হাত জোড়া সেই আঁচলের নিচে লুকিয়ে অপরাধী কণ্ঠে বলে, তোর মা বলেছিল আমি যাতে তোকে দেখে রাখি। তোর মায়ের সেই কথাটা রাখতে পারলাম না আমি। আমাকে মাফ করে দিস বোন। যদি পারতাম তোকে এইভাবে শাড়ির আঁচলের তলায় লুকিয়ে রাখতাম, কোনো আঁচ লাগতে দিতাম না আমার মেয়ের আদুরে মেয়ের গায়ে। রাহেলা বেগমের কথার মাঝেই ঘরে প্রবেশ করে সৌহার্দ্য। প্রিয়ন্তীকে রাহেলা বেগমের সাথে বসে থাকতে দেখে নিশ্চিন্তে বুকে হাত বাঁধে।
দেয়ালের সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে শান্ত দৃষ্টিতে তাকায় প্রিয়ন্তীর ফর্সা মুখখানার দিকে। গভীর শ্বাস টেনে তুলে নেয় প্রিয়ন্তীর অস্তিত্বের ঘ্রাণ। কড়া পারফিউমের ঘ্রাণ নাকে আসতেই ঘাড় বাঁকিয়ে তাকায় প্রিয়ন্তী। দরজার পাশে সৌহার্দ্যকে তার দিকে ঘোর লাগা দৃষ্টিতে তাকিয়ে থাকতে দেখে চোখ নামিয়ে ফেলে সন্তর্পণে। সৌহার্দ্যের ঘোর লাগা দৃষ্টিতে প্রিয়ন্তী গুটিয়ে গেলেও মিটিমিটি হাসে রাহেলা বেগম। সেই চোখের অর্থ প্রিয়ন্তী না বুঝলেও রাহেলা বেগম বুঝে ফেলে চট করে। সৌহার্দ্যের এখন প্রিয়ন্তীকে চাই, সেই ঘোর লাগা চোখগুলো যেন তাকে বলছে। দাদি, প্রিয়কে দিয়ে দাও না আমাকে, সারাদিন পর মাত্রই বাড়ি ফিরলাম। সৌহার্দ্য ধীর পায়ে এগিয়ে আসে প্রিয়ন্তীর দিকে, তাকে কাতর কণ্ঠে বলে, প্রিয়, খুব খিদে পেয়েছে আমার, ব্যস্ততার কারণে দুপুরে ঠিকমতো লাঞ্চ করতে পারিনি, কিছু খেতে দিবি আমায় প্লিজ? সৌহার্দ্যের কথায় বুক কেঁপে ওঠে প্রিয়ন্তী। সে সৌহার্দ্যকে কখনোই এতটা করুণভাবে কথা বলতে দেখেনি, তাহলে আজ বলছে কেন? সত্যি কি খুব খিদে পেয়েছে তার? প্রিয়ন্তীর ভাবনার মাঝেই সৌহার্দ্য টুপ করে তার ওনার মুখটা মুছে নেয়, তারা দিতে দিতে বলে, আমি ঘরে গিয়ে ফ্রেশ হয়ে নিচ্ছি, তুই খাবার নিয়ে আয়, খুব খিদে পেয়েছে, ট্রাস্ট মি। খাবারের প্লেট হাতে সৌহার্দ্যের রুমে দাঁড়িয়ে আছে প্রিয়ন্তী। সৌহার্দ্য এখনো গোসলে, পানির টুপটাপ শব্দ কানে ভেসে আসতেই তটস্থ হয় প্রিয়ন্তী। চোখ ঘুরিয়ে তাকায় আশেপাশে, সহসাই তার চোখে পড়ে বেড সাইডের টেবিলের ওপর পড়ে থাকা কতগুলো ক্লিপের ওপর। সবগুলোকে দেখে নতুন মনে হচ্ছে। প্রিয়ন্তী চমকায়, এতগুলো ক্লিপ দিয়ে কি করবে সৌহার্দ্য ভাই? নিজের চুলে পড়বে? তার চুলগুলো এত বড় বড় ক্লিপ হবে? প্রিয়ন্তীর ভাবনার মাঝে তোয়ালে হাতে তার সামনে এসে দাঁড়ায় সৌহার্দ্য। পরনে কালো টি শার্ট আর কালো প্যান্ট, কালো রং তার ধবধবে ফর্সা শরীরটাকে যেন আরও ফুটিয়ে তুলেছে। এলোমেলো চুলগুলো দিয়ে টপ টপ করে পানি পড়ছে কপাল ও ঘাড়ে। সৌহার্দ্য আর চোখে তাকায় প্রিয়ন্তীর দিকে। প্রিয়ন্তী আর তার মাঝে দূরত্ব মাত্র 1 হাত। সে সৌহার্দ্যের বুক সমান হয়, যার দরুন সৌহার্দ্য তোয়ালে দিয়ে চুল মোছায় সেই পানি ছিঁড়ে ফোঁটা গিয়ে পড়ছে প্রিয়ন্তীর নাকে মুখে। প্রিয়ন্তী ভরকায় এক পা পিছিয়ে যেতেই প্রিয়ন্তীর কাণ্ডে মাথা নিচু করে হাসে সৌহার্দ্য। চুল মুছতে মুছতে মনে হয় বিড়বিড়িয়ে বলে, এক পা এগিয়ে এসে আমার চুলগুলোকে কবে মুছে দিবি প্রিয়? কবে চুলের পানিতে ভিজিয়ে দেওয়ার শাস্তি হিসেবে ঠোঁটে গভীর চুমু খাবি? নিজেকে আর কন্ট্রোলে রাখতে পারছি না জানিস, বারবার কন্ট্রোল হারাচ্ছি তোকে কাছে পাওয়ার উন্মাদনায়। যন্ত্রণা হচ্ছে তোকে ছুঁয়ে দিতে না পারার ব্যথায়। দেখতে পাচ্ছিস বাবুনি? সৌহার্দ্য পুনরায় হাসে, নিজে শাসায় এবং আজে বাজে চিন্তার জন্য। তার প্রিয় এখন ছোট, সে আরও বড় হোক, তখন না হয় তার এলোমেলো চিন্তাগুলো তুলে ধরবে তার বাবুনির পাখির সামনে। তার কাছে প্রকাশ করবে অপেক্ষারত 10টি বছরের আকুলতার গল্প। সৌহার্দ্য স্থির হয়, চোখ তুলে তাকায় মাথা নত করে রাখা প্রিয়ন্তীর দিকে। সহসায় তার চোখ গিয়ে পড়ে প্রিয়ন্তীর ব্যান্ডেজ মোড়ানো হাতটার ওপর। সৌহার্দ্যের মাথা ধপ করে ওঠে, আগুন জ্বলে ওঠে পুরো মস্তিষ্কে, চোয়াল শক্ত হয়ে আসে ক্রমশই। হাতে কি হয়েছে? ব্যান্ডেজ করেছিস কেন? সৌহার্দ্যের গুরু গম্ভীর কণ্ঠে হকচকিয়ে তাকায় প্রিয়ন্তী। সৌহার্দ্য তার দিকে তাকিয়ে আছে শান্ত দৃষ্টিতে, কিন্তু মুখ জুড়ে ছড়িয়ে আছে গুরু গম্ভীর ভাব। প্রিয়ন্তী পুনরায় মাথা নুয়ে ফেলে, আমতা আমতা করে বলে, মাছ কাটতে গিয়ে হাত কেটে ফেলেছি। প্রিয়ন্তীর কথায় ধীর পায়ে হেঁটে গিয়ে রকিং চেয়ারে বসে সৌহার্দ্য। পাশে টেবিল হাতে তুলে নেয় সিগারেটের প্যাকেট আর লাইটার। সেখান থেকে একটা সিগারেট নিয়ে সেটাকে ধরিয়ে পরপর কয়েকটা টান দেয়। চোখ বন্ধ করে গভীর শ্বাস টানে কয়েকবার, যেন মনে হচ্ছে সিগারেটের ধোঁয়াটা তার বুকের জ্বালা কমাচ্ছে। তোকে কে বলেছে মাছ কাটতে? সৌহার্দ্যের শীতল প্রশ্নে চোখ তুলে তাকায় প্রিয়ন্তী। নাকে চেপে ধরে রাখা ওড়নাটা সরিয়ে ক্ষীণ স্বরে বলে, মেজো মামি। সৌহার্দ্য মলিন হাসে, বিড়বিড়িয়ে বলে, Then she will pay for this, my little hummingbird. সিগারেট হাতে রকিং চেয়ারে বসে আছে সৌহার্দ্য। সিগারেটের কুণ্ডলি পাকানো ধোঁয়া রুমটাকে যেন মুহূর্তে ধোঁয়াময় করে তুলেছে। এই একটার পর একটা সিগারেটের মাধ্যমে জ্বালিয়ে দিচ্ছে নিজের ভেতরের জ্বালাকে, জ্বলতে থাকা দহনকে। কিন্তু সিগারেটের ধোঁয়া কিছুতেই যেন সেই দহনটাকে কমাতে পারছে না। এই নিয়ে সৌহার্দ্য 5টা সিগারেট শেষ করেছে। 6 নম্বরটা ধরাতেই কেসে ওঠে প্রিয়ন্তী। সেই শব্দে ঘোর কাটে সৌহার্দ্যের। রক্তিম চোখ জোড়া মেলে তাকায় মাথা নিচু করে দাঁড়িয়ে থাকা প্রিয়ন্তীর দিকে। এক হাতে নাকে ওড়না চেপে ধরে কাশছে, আর অন্য হাতে ধরে রেখেছে খাবারের প্লেট। সৌহার্দ্য স্তম্ভিত ফিরে পায়। সিগারেটের ধোঁয়ায় প্রিয়ন্তীর বেগতিক অবস্থা দেখে সদ্য জ্বালানো সিগারেটটা অ্যাস্ট্রেতে ফেলে দেয় তড়িঘড়ি। সহসায় চোখ ঘুরিয়ে শান্ত দৃষ্টি নিক্ষেপ করে প্রিয়ন্তীর ব্যান্ডেজে মোড়ানো হাতে। সেই হাতে দৃষ্টি রেখে ভারী কণ্ঠে বলে, প্রিয়, কাছে আয়।
সৌহার্দ্যের রাশভারী কণ্ঠে চোখ তুলে তাকায় প্রিয়ন্তী। সৌহার্দ্যের দিকে তাকাতেই তার রক্তিম চোখ জোড়া দেখে চমকায়। নিজেকে ধাতস্থ করে মাথায় ঘোমটাটা টেনে ধীর পায়ে হেঁটে গিয়ে দাঁড়ায় সৌহার্দ্যের সামনে। সৌহার্দ্যের নিশ্চুপতা তার মনে ভীতি ছড়িয়ে দিয়েছে। সেই নিশ্চুপতা জানান দিচ্ছে সে ভীষণ রেগে আছে। প্রিয়ন্তী শুকনো ঢোক গিলে সৌহার্দ্য কেন এতটা রেগে আছে বুঝতে পারছে না। তাই খাবারের প্লেটটি টি টেবিলের উপর রাখতে রাখতে আর চোখে তাকায় সৌহার্দ্যের দিকে। সৌহার্দ্যকে তার দিকে রক্তিম চোখে তাকিয়ে থাকতে দেখে মিইয়ে যায় খানিকটা। সহসায় মাথা নুইয়ে ফেলে আতঙ্কে। নিজেকে ধাতস্থ করে সোজা হয়ে দাঁড়িয়ে হাত কসলাতে কসলাতে বলে, ভাইয়া খাবারটা খেয়ে নিন, ঠান্ডা হয়ে যাচ্ছে। প্রিয়ন্তী থামে, আমতা আমতা করে বলে, আমি যাই এখন, রাত প্রায় 9:30, ডিনার রেডি করতে হবে। প্রিয়ন্তীর কথা শেষ হতেই সৌহার্দ্য তার হাতটা টেনে সোফায় বসিয়ে দেয়। রকিং চেয়ারে এগিয়ে এনে বসে প্রিয়ন্তীর মুখোমুখি। আকস্মিক ঘটনায় প্রিয়ন্তী ভরকায়, কিছু বলতে যাবে তার আগে সৌহার্দ্য তার কাটা হাতটা নিজের হাতের মধ্যে তুলে নেয়। আঙুলের ডগা দিয়ে ছুঁয়ে দেয় রক্তে ভিজে ব্যান্ডেজখানা। সেখানে হাত বোলাতে বোলাতে ধীর কণ্ঠে জিজ্ঞাসা করে, হাতে ব্যান্ডেজ করে দিয়েছে কে? সৌহার্দ্যের স্পর্শে হাত পা শিরশির করে ওঠে প্রিয়ন্তীর। ঠান্ডা হাতের স্পর্শে সর্বাঙ্গে যেন বিদ্যুতের ঝটকা লাগে তার। হাত ছড়িয়ে নিতে চাইলেও সৌহার্দ্য পুনরায় সেই হাত টেনে ধরে। চোখ তুলে তাকাতেই দেখতে পায় সৌহার্দ্য তার দিকে তাকিয়ে আছে রক্তিম চোখে। প্রিয়ন্তী স্থির হয়, উত্তেজনায় চোখ ঘোরাতে থাকে চারপাশে। এক হাতে ওড়নার কোনা চেপে ধরে ক্ষীণ কণ্ঠে বলে, নানু। সৌহার্দ্য দীর্ঘশ্বাস ফেলে। প্রিয়ন্তীর হাত ছেড়ে টেবিল থেকে খাবারের প্লেটটা তুলে নেয় নিঃশব্দে। প্রিয়ন্তী লম্বা লম্বা শ্বাস টানে। হাত ছাড়া পেতেই দুই হাত লুকিয়ে ফেলে ওড়নার নিচে। সৌহার্দ্যের দিকে তাকিয়ে পুনরায় আমতা আমতা করে বলে, ভাইয়া এখন যাই আমি। হাকর। সৌহার্দ্যের কথায় প্রিয়ন্তী চমকায়। বিস্ময়ে চোখ জোড়া বড় বড় হয়ে যায়। সৌহার্দ্যের কর্মকাণ্ড তার মাথার উপর দিয়ে যাচ্ছে, কি করতে চাচ্ছে বুঝতে পারছে না সে। কি হলো প্রিয়, হা করতে বলেছি না তোকে? সবার কথাই তো শুনিস, শুধু আমার কথা শুনতে যত অবাধ্যতা না? সৌহার্দ্যের ধমকে কেঁপে ওঠে প্রিয়ন্তী। ভয়ে ভয়ে হা করতেই এক লোকমা ভাত মুখে পুরে দেয় সৌহার্দ্য। ভাত মাখাতে মাখাতে করুণ কণ্ঠে বলে, জানিস আমার মতো অসহায় মানুষ পৃথিবীতে আর একটাও নেই। কি করবো বলতো? কার সাথে লড়বো আমি? যে আমার অস্তিত্বকে পৃথিবীতে এনেছে তার সাথে কিভাবে লড়বো? তার কাছে যে আমি বড্ড ঋণী। সৌহার্দ্য থামে, গভীর একটা শ্বাস টেনে পুনরায় বলে, কার জন্য লড়বো আমি? যে নিজেই তার সাথে হওয়া অন্যায়ের প্রতিবাদ করে না তার জন্য? কি অধিকারে লড়বো? কোনো অধিকার আছে আমার? সবচেয়ে কঠিন বিষয় কি জানিস? অন্যায়কারী আর অন্যায় সহ্যকারী দুজনেই আমার খুব আপন। সৌহার্দ্য পুনরায় থামে। ভাত মাখানো হাতটা স্থির করে চোখ তুলে তাকায় প্রিয়ন্তীর দিকে। সৌহার্দ্যের চোখ জোড়া খোলা হয়ে আছে, অশ্রু জমে আছে চোখের কোল জুড়ে। প্রিয়ন্তী থমকায় সেই নজরে। মাথা নুয়ে মিনমিনি করে জিজ্ঞাসা করে, আপনি কি রান্না করছেন সৌহার্দ্য ভাই? সৌহার্দ্যর মলিন হাসে, কিছুটা সামনের দিকে ঝুঁকে বলে, আমাকে এই যন্ত্রণা থেকে মুক্তি দিবি প্রিয়? হয় অন্যায়ের প্রতিবাদ কর, নয়তো অন্যায়ের প্রতিবাদ করার অধিকারটুকু দে আমায়। প্রিয়ন্তী ভরকায়। সৌহার্দ্যকে এতটা কাছে দেখে অস্বস্তিতে গুটিয়ে যায়। সে বুঝতে পারছে না সৌহার্দ্য কিসের অধিকার চাইছে। একবার কি জিজ্ঞেস করবে তাকে কিসের অধিকার চাই? হাকর। সৌহার্দ্যের কথায় ঘোর কাটে প্রিয়ন্তীর। সৌহার্দ্যের দিকে তাকাতেই দেখতে পায় সে তার দিকে খাবারের লোকমা বাড়িয়ে রেখেছে। প্রিয়ন্তী হাত কসলায়, অস্বস্তিতে মাথা নুয়ে আমতা আমতা করে বলে, আমাকে খাইয়ে দিচ্ছেন কেন? খিদে তো পেয়েছে আপনার। প্রিয়ন্তীর কথায় মুচকি হাসে সৌহার্দ্য। ভাতের লোকমাটা প্রিয়ন্তীর মুখে পুড়ে কোমল কণ্ঠে বলে, পেটটাও ভরছে আমার। ঘড়িতে রাত 10টা। সকলেই বসে আছে ডাইনিং টেবিলে। প্রিয়ন্তী খাবার গরম করে বাটিতে বেড়ে দিচ্ছে আর পারুল সেগুলোকে নিয়ে টেবিলে রাখছে। হাতে ব্যান্ডেজ করার পর সে মামাদের সামনে যায়নি। তারা এতটা হাত কেটে গেছে দেখলে অশান্তি করবে তারা। সে আপাতত এই বিষয়ে কোনো অশান্তি চাইছে না, তাই বিকাল থেকে পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে। তারপরও খাওয়ার মাঝে নবাব চৌধুরী বারবার খোঁজ করেছেন প্রিয়ন্তীর। তাই সে পারুলকে বলেছে মামাদের বলতে সে খাবার গরম করছে, তাই আসতে পারছে না। প্রিয় বাবু, তুমি কি এর লাইগা দুপুরে আমার ভর্তা বানাইতে কইছিলা? পারুলের ডাকে ঘাড় বাঁকিয়ে তাকায় প্রিয়ন্তী। পারুলকে ভ্রুকুচকে কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে থাকতে দেখে মৃদু হাসে। গ্যাসের চুলাটা বন্ধ করে ধীর পায়ে এগিয়ে গিয়ে দাঁড়ায় পারুলের সামনে। দু হাতে পারুলের গাল চেপে ধরে আদুরে কণ্ঠে। পারুল বিরক্ত হয়, ঝাড়ি মেরে প্রিয়ন্তীর হাতটা সরিয়ে এক পা পিছিয়ে আসে। প্রিয়ন্তীর উদ্দেশ্যে তেজি কণ্ঠে বলে,
তুমি ওই ডাইনিরে কিছু কও না কেন বুবু? আমি হইলে ওইখানেই বডি দিয়া এক কোপে হের কল্লাটা ফালাইয়া দিতাম। পারুলরা আগে কাঁপছে। প্রিয়ন্তী এক পায়ে এগিয়ে গিয়ে পুনরায় পারুলের গাল চেপে ধরে। পারুল শান্ত হয়, চোখ জোড়ায় স্থির করে তার দেখা সবচেয়ে ধৈর্যশীল নারীটির দিকে। পারুল মুখ কুচকায়, কাটকাট কণ্ঠে বলে, হ্যাঁ তোমার মায়ের মতো, কিন্তু মা তো না, হ্যাঁ আজ তো একটা ডাইনি। দেখো না কেমনে তোমার হাতখানা কাইটা দিল। সকলে যখন খাওয়ায় ব্যস্ত তখনই সিঁড়ি বেয়ে নিচে নেমে আসে সৌহার্দ্য। সর্বশেষ সিঁড়িটা পার করে কাজে ব্যস্ত থাকা প্রিয়ন্তীকে দেখে নেয় সন্তর্পণে। হাতের এই অবস্থাতেও মেয়েটা কাজ করছে। সৌহার্দ্য বিরক্ত হয়। বিরক্তিতে দীর্ঘশ্বাস ফেলে ধীরে ধীরে হেঁটে গিয়ে বসে সোফায়। সামনের দিকে ঝুঁকে টি টেবিলে রাখা ফলের ঝুড়ি থেকে একটা আপেল তুলে নেয় হাতে। সেটাকে হাতে নিয়ে ঘোরাতে থাকে শান্ত ভঙ্গিতে। সৌহার্দ্য আসতেই সকলের নজর যায় তার দিকে। এই সময়ে সৌহার্দ্যকে দেখে সকলে চমকায় খানিকটা। তবে ছেলেকে এই সময় এখানে দেখতে পেয়ে চোখ চকচক করে ওঠে শাহানা চৌধুরীর। হাসি হাসি মুখে সৌহার্দ্যের উদ্দেশ্যে আহ্লাদি কণ্ঠে বলে,